হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 এ আমাদের চলছিল সরলরেখার প্রবলেম, আমাদের সলভ করছিলাম। সরলরেখা প্রশ্নমালা 4 পড়ছে, প্রশ্নমালা 4 এর 4 এ আমরা সলভ করছি। 4 এর আমরা সংক্ষিপ্ত সলভ করছি। এর আগের ক্লাসে আমাদের 7 পর্যন্ত হয়েছে, আজকের ক্লাসে আমরা 8 থেকে শুরু করব। ক্লাস 12 এর অনেক চ্যাপ্টারই হয়ে গেছে, আমাদের প্রায় বেশিরভাগ চ্যাপ্টারই হয়ে গেছে। যে সমস্ত চ্যাপ্টার আমাদের সলভ হয়ে গেছে সেগুলো সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে তোমরা সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এই যে সরলরেখার সংক্ষিপ্ত 4A অনুশীলনের সংক্ষিপ্ত 8 থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ক্লাস, দেখতে থাকো। 8 এর দাগের এর আগের ক্লাসে 7 পর্যন্ত হয়েছিল। PQRS বিন্দুগুলির অবস্থান ভেক্টর দেওয়া আছে। PQRS একটি সামান্তরিক হলে QS সরলরেখার ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ। এইরকম ধরো PQRS একটি সামান্তরিক দেওয়া আছে, এটা PQRS, এটা একটা সামান্তরিক। PQR বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এইটা যদি ও বিন্দু হয়ে যায়, এখানটা এই ও বিন্দুটা হবে PR এরও মধ্যবিন্দু, আবার ও বিন্দুটা হবে QS এরও মধ্যবিন্দু। তাহলে QS এর সমীকরণ চেয়েছে এই তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে। তাহলে এখান থেকে আমরা এই PR এর মধ্যবিন্দু বের করে নিতে পারবো, ওটা বেরিয়ে যাবে সহজেই, মধ্যবিন্দু সূত্র ফেলে ওটা বেরিয়ে যাবে। তাহলে এই বিন্দু ও আর কিউ জানি, সেখান থেকে আমরা QO সমীকরণ পেয়ে যাব, যেটা কি, এবার দেখো QO আর QS একই রেখা, যেটাই Q এর সমীকরণ সেটাই হচ্ছে QS এর সমীকরণ। তাহলে এইভাবেই এর সলিউশনটা আনতে হবে, ঠিক আছে? তাহলে এর মধ্যবিন্দু বের করা আর এদের সমীকরণটা নির্ণয় করা, কিউ এর সমীকরণ, কিউ এর সমীকরণটা হচ্ছে QS এর সমীকরণ, ঠিক আছে? এটাই হবে প্রসেস এখানে। আচ্ছা, PQR বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে PQR বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে 2i plus 5j minus 8k, 2i plus 5j minus 8k, minus 3i minus 3j plus 6k, comma minus 3i plus 2j plus 3k, minus 3i plus 2j plus 3k। অর্থাৎ PQR বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে, অর্থাৎ PQR বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, 5, -8, 0, -3, 6 এবং -3, 2, 3, ঠিক আছে? এইটা এখান থেকে কি নির্ণয় করা যাবে দেখো, অতএব QS এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, অতএব QS এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, ও এর স্থানাঙ্ক কত? QS এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, এটা ও, এটা হয়ে যাচ্ছে QS এর মধ্যবিন্দু PQ। আচ্ছা, QS এর মধ্যবিন্দু নয়, এটা PR এর মধ্যবিন্দু। QS এরও মধ্যবিন্দু, কিন্তু QS এর মধ্যবিন্দুর ওটা QS এবং PR উভয়ের মধ্যবিন্দু, কিন্তু QS এর মধ্যবিন্দুর সাহায্যে আমরা ওটা নির্ণয় করতে পারবো না। আমরা PR আর এই দুটো জানি, এর সূত্রটা ফেলতে হবে। PR, P হচ্ছে এটা 2 minus 3/2, 5 plus 2/2, -8 plus 3/2, এইটা ইকুয়াল হয়ে যাচ্ছে -12, 7/2 আর -5/2, ঠিক আছে? এবার দেখো কিউ বিন্দু জানি আর ও বিন্দু জেনে গেলাম, এই যে ও বিন্দু, এটা ও। অতএব QO এর সমীকরণ, এটাই হচ্ছে QS এর সমীকরণ, ঠিক আছে? QO এর সমীকরণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু, এই যে এখানে এই বিন্দুটা কিউ বিন্দু। তাহলে এইটা হয়ে যাচ্ছে x - 0 বাই -12 - 0 ইজ ইকুয়াল টু y মাইনাস মাইনাসে +3 বাই 7/2 +3, ঠিক আছে? এইটা x - 0 বাই -12 y + 3, 2 লসাগু 6 এর সাথে 13
ইজ ইকুয়াল টু জেড মাইনাস 6/2 লসাগু 5 6 দুগুণে 12 মাইনাস 17/2। ঠিক আছে, এইটা আসছে। এটাকে যদি আমি এই যে প্রত্যেকটা হরে 2 দিয়ে গুণ করে দিই, এটা কি চলে আসছে দেখো, এটা চলে আসছে, অর্থাৎ এটা আসছে x মাইনাস 0/-1 ইজ ইকুয়াল টু y প্লাস 3/13 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 6/-17। এইটা আসছে। ঠিক আছে, তাহলে আসছে এটা আমরা কিউ ও বলে লিখেছি, একটু একটু মুচ্ছি দেখো। অতএব কিউ এর সরলরেখার কার্তেশীয় সমীকরণ, অতএব কিউ এর সরলরেখার কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ হয়ে যাচ্ছে x মাইনাস 0/-1 y প্লাস 3/13 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 6/-17। এইটা হয়ে যাচ্ছে কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, কিউ এর সরলরেখার কার্তেশীয় সমীকরণ। তাহলে এখান থেকেই সহজে আমরা ভেক্টর সমীকরণ নির্ণয় করতে পারবো। অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ হবে, যেহেতু যেই বিন্দুগামী সেটা আমরা জানি আর দিক অনুপাতও জানি, অতএব কিউ এর সরলরেখা ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা 0 i ক্যাপ প্লাস নয় -3 হবে, -3 বিন্দুগামী t ইন্টু, এবার এটা হয়ে যাবে মাইনাস i ক্যাপ 1 ইন্টু -1 প্লাস 13 j ক্যাপ প্লাস, এটা প্লাস নয় -17 হবে, কারণ -17 আছে, -17 k ক্যাপ। ঠিক আছে, এখান থেকে একটু সিম্পলিফাই করলে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে r ভেক্টর ইজ ইকুয়াল টু -3 j ক্যাপ প্লাস, এটা যেহেতু 0 আছে 6 k ক্যাপ প্লাস t ইন্টু -i ক্যাপ প্লাস 13 j ক্যাপ মাইনাস 17 k ক্যাপ। এইটা আসছে দেখো। ঠিক আছে, আচ্ছা, আটের অঙ্ক হয়ে গেল। নেক্সট দেখো 9 অঙ্কে যাবো আমরা। নয় অঙ্ক কি বলছে, বলছে যে দেখাও যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর এত 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 হলে বিন্দু তিনটি সমরেখ। তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, তিনটি যেগুলো দেয়া আছে, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেয়া আছে 4i প্লাস 5k, কমা দিয়ে 4i প্লাস 5k, আচ্ছা i প্লাস j প্লাস 3k, i প্লাস j প্লাস 3k, কমা দিয়ে -5i প্লাস 3j মাইনাস k, -5i প্লাস 3j মাইনাস k, -5i প্লাস 3j মাইনাস k। তাহলে বিন্দু তিনটির, এখানে যদি নামও দিয়ে দিতে পারো, অতএব বিন্দু তিনটির অতএব বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে, আমরা নাম দিয়ে দিচ্ছি, দেখো এটা পি নাম দিচ্ছি, এটা হয়ে যাবে 4 0 5, কিউ বিন্দু স্থানাঙ্ক 1 1, এটা নয় 1 1 আর 3, এবং আর হয়ে যাচ্ছে -5 3 -1, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো এটা দুটো প্রসেস আছে, একটা হচ্ছে আমরা এই দুটো দিয়ে কার্তেশীয় সমীকরণ বের করলাম, সেখানে আমরা এই বিন্দুটা পুট করে দিলাম, পুট করে দেখা গেল সেটা স্যাটিসফাই করছে, তাহলে বিন্দু তিনটি সমরেখ হয়ে গেল, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে এই দুটো দিয়ে আমরা কার্তেশীয় সমীকরণ বের করলাম এবং এই পরের দুটো দিয়ে কার্তেশীয় সমীকরণ বের করলাম, দেখা গেল ওদের দিক অনুপাত একই হচ্ছে, আবার তার মানে পি কিউ আর কিউ আর এর দিক অনুপাত একই এবং তাদের কমন বিন্দু কিউ, তার মানে এটা সমরেখ। ঠিক আছে, কমন বিন্দু যেহেতু একটা আছে, আর যদি কমন বিন্দু না থাকতো আমরা সমান্তরাল বলতাম। ঠিক আছে, এবার দেখো অতএব পি কিউ এর সমীকরণ, পি কিউ সরলরেখার সমীকরণ কি,
সরলরেখার সমীকরণ, এটা কি হয়ে যাচ্ছে, পিকিউ সরলরেখার সমীকরণ x মাইনাস 4 বাই 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু y মাইনাস 0 বাই 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু z মাইনাস 5 বাই 3 মাইনাস 5। অতএব কি পাচ্ছি, x মাইনাস 4 বাই মাইনাস 3 ইজ ইকুয়াল টু y বাই 1 ইজ ইকুয়াল টু z মাইনাস 5 বাই মাইনাস 2। হ্যাঁ, এই সমীকরণে আর বিন্দু বসিয়ে পাই, সমীকরণে আমরা প্রথম পদ্ধতিটাই অ্যাপ্লাই করছি, সমীকরণে আর বিন্দু বসিয়ে পাই। দ্বিতীয় পদ্ধতি আমরা যেটা বললাম, এইটা দিয়ে একটা সমীকরণ বের করলে, এইটা দিয়ে একটা পি কিউ একটা সমীকরণ বের করলে, কিউ আর একটা সমীকরণ বের করলে, ঠিক আছে, দেখবে দিক অনুপাত একই হবে, এবং যেহেতু ওদের কমন বিন্দু কিউ, তার মানে ওরা সমরেখ। এটা একটা প্রসেস। আমরা প্রথম প্রসেসটা অ্যাপ্লাই করছি, যেটা বলেছিলাম যে পি কিউ সরলরেখার সমীকরণ বের করলাম, আর বিন্দুটা সেখানে পুট করে দিলাম, দেখা যাবে যেটা স্যাটিসফাই করছে সমীকরণটা, তার মানে এটা সমরেখ। ঠিক আছে, এবার আমরা সেটাই বসাচ্ছি। বসালে এক্স এর জায়গায় কি বসাবো, -5 -4 বাই -3 ইজ ইকুয়াল টু 3 বাই 1 ইজ ইকুয়াল টু জেড এর মান এটা -1 -5 বাই -2। তাহলে কি হচ্ছে, অতএব -9 বাই -3 ইজ ইকুয়াল টু 3 বাই 1 ইজ ইকুয়াল টু -6 বাই -2। তাহলে এটা কেটে গিয়ে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 3 আসছে, 3 বাই 1 মানে 3, এটা কেটে গিয়ে 3ই আসছে। লিখে দিলে এটি সত্য, এটি সত্য হয়ে যাচ্ছে, 3 = 3 এটা সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই সরলরেখার সমীকরণে তৃতীয় বিন্দু বসে, তার মানে এই বিন্দুটা, এই দুটো বিন্দুগামী, এই যে এইটা এই বিন্দুগামী একটা, ধরো এরকম নর্মাল, আমরা একটা নর্মাল চিত্রটা অঙ্কন করছি, দেখা যাচ্ছে এইটা সরলরেখার সমীকরণ। আচ্ছা, এই এটা পি, এটা কিউ, আর বিন্দুটা বসালে এটা এখানে বসিয়ে দিলে আর বিন্দুটা দেখা যাচ্ছে এই সমীকরণই আসছে, মানে এটা সমীকরণের উপর বসে স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে আর বিন্দুটা সরলরেখার উপর বসতো, তার মানে এটা সমরেখ বিন্দু তিনটি। ঠিক আছে, এটি সত্য, অতএব বিন্দু তিনটি সমরেখ, অতএব বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো 9 হয়ে গেছে, এবার 10 অঙ্কে যাব। x plus 2 by 3 is equal to y plus 1 by 2 is equal to z minus 3 by 2 is equal to t ধরি। ঠিক আছে, t ধরে নিচ্ছি। তাহলে x is equal to কি হচ্ছে, অতএব x plus 2 is equal to 3t, তাহলে x is equal to 3t minus 2, y plus 1 is equal to 2t, তাহলে y is equal to 2t minus 1, z minus 3 by 2 is equal to t, z is equal to 2t plus 3। অতএব সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এটা সরলরেখার উপর যে কোনো জায়গায় অবস্থিত হতে পারে, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 3t minus 2, 2t minus 1, কমা দিয়ে 2t plus 3, যে এটা হচ্ছে যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক সরলরেখাটির উপর। ঠিক আছে, এটি সরলরেখাটির উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সরলরেখার উপর যে বিন্দুগুলি, তাহলে এত বিন্দু থেকে দূরত্ব 5 একক, সেগুলি নির্ণয় করতে বলেছে। প্রদত্ত, তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে, বলছে সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে দূরত্ব 5 একক। বলে দেওয়া আছে এই বিন্দুটি, অতএব এই বিন্দুটি কোন বিন্দু থেকে 5 একক দূরত্বে অবস্থিত, এই বিন্দুটি 1 3 3 থেকে 5 একক দূরত্বে অবস্থিত, 1 3 3 থেকে 5 একক
দূরত্বে অবস্থিত। অতএব শর্তানুসারে কি হবে, শর্তানুসারে হয়ে যাচ্ছে এইটা। তাহলে 3t -1 -1 তার স্কোয়ার, এটা 3t -2, আচ্ছা 3t -2 ছিল, 3t -2 -1, এই যে -1 প্লাস 2t -1 -3 তার স্কোয়ার প্লাস 2t + 3 -3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, দেখো এলো। অতএব এখানে হয়ে যাচ্ছে 3t - 3 তার স্কোয়ার প্লাস 2t - 4 তার স্কোয়ার প্লাস 2t, এটা 3 3 কেটে যাচ্ছে, তার স্কোয়ার। উভয় পক্ষকে আমরা বর্গ করে দিচ্ছি, কি হয়ে যাবে এটা, এটা রুটটা উঠে চলে যাবে আর সূত্র ফেলে দিলে 9t স্কোয়ার 3 3 9 2 18t প্লাস 9 প্লাস 4t স্কোয়ার 4 2 8 2 16t প্লাস 16 প্লাস 4t স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, এইটা আসছে দেখো। এখানে যদি আমরা একটু মুছে দিই কি আসছে দেখো, 9 আর 4 13 আর 4 17t স্কোয়ার মাইনাস 18t মাইনাস 16, 18 আর 16 16 2 32 34 মাইনাস 34t, 16 আর 9 25 25 কেটে যাচ্ছে, বা এটা 17টি কমন নিলে এই দুটো থেকে এখানে থাকছে t -2 প্লাস 25 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0, এটা কেটে গেল। অতএব 17t ইন্টু t -2 ইজ ইকুয়াল টু 0। অতএব 17t একবার 0, 17 কনস্ট্যান্ট, সেটা না লিখলেও হতো, t ইজ ইকুয়াল টু 0 একবার, আবার t -2 ইজ ইকুয়াল টু 0, অতএব t ইজ ইকুয়াল টু 2 একবার। ঠিক আছে, তাহলে বিন্দুগুলির স্থানাঙ্ক চেয়েছে, বিন্দুগুলির স্থানাঙ্ক কি চেয়েছে এখানে, বলেছে 5 একক দূরত্বে অবস্থিত বিন্দুগুলি নির্ণয় করো। তাহলে আমরা এখানে এইদিকে লিখছি দেখো, অতএব বিন্দুগুলির স্থানাঙ্ক হবে, বিন্দুগুলির স্থানাঙ্ক টি এর জায়গায় আমরা এই মানগুলো বসাবো। তাহলে সমীকরণ এইটা স্থানাঙ্ক কি ছিল, এইটা এইটা এইটা, তাহলে টি এর জায়গায় 0 বসালে এটা হয়ে যাচ্ছে, এটা টি 3 ইন্টু 0 তার মানে -2, এইটা 0 বসালে -1, এটা 0 বসালে 2 ইন্টু 0 3, -2 -1 3, এটা একটা স্থানাঙ্ক এলো। আবার এইটা এবং কোনটা 2 বসিয়ে দিলে এইটা আসছে 3 2 6 -2, 4 -1, 4 + 3 সমান 4 3 7, তাহলে এইটা স্থানাঙ্ক আর এইটা স্থানাঙ্ক 4 3 7। দেখো দেখো, এর সাথে 10এরটা হয়ে গেল, এবার আমরা 11টা শুরু করব। এগারো অঙ্ক কি বলছে দেখো, প্রদত্ত p ভেক্টর ডট q ভেক্টর ইজ ইকুয়াল টু mod of p mod of q। ঠিক আছে, দেখাও যে বি ও কিউ বিন্দুর সংযোগ সরলরেখা যেখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এত। আচ্ছা, পি ও কিউ বিন্দুর সংযোগ সরলরেখা প্রদত্ত পি ভেক্টর ইজ ইকুয়াল টু ও মূলবিন্দু এবং পি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা। ও মূলবিন্দু এবং পি বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে,
এটা হচ্ছে p1i প্লাস p2j প্লাস p3k, p1i প্লাস p2j প্লাস p3k, এটা দেওয়া আছে দেখো। এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর q1i প্লাস q2j প্লাস q3k। অতএব দেখো যেহেতু ও মূল বিন্দু, অতএব ওপি ভেক্টর, অতএব পি ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ইজ ইকুয়াল টু p1i ক্যাপ প্লাস p2j ক্যাপ প্লাস p3k ক্যাপ। আর কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু q1i প্লাস q2j প্লাস q3k। ঠিক আছে, এটা এবার দেখো এখানে বলছে যে পি ও কিউ এর মধ্যবিন্দু, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হলে, এটা পি ভেক্টর ও কিউ ভেক্টর, না এটা কিউ ভেক্টর, এর মধ্যবর্তী কোণ থিটা হলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ পি ভেক্টর, এটা কিউ ভেক্টর কস থিটা। ঠিক আছে, প্রদত্ত পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ পি ভেক্টর মড অফ কিউ ভেক্টর। অতএব এখানে দুটো তুলনা করলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু cos 0 এর মান 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ধরো এইরকম ছিল আমরা নর্মাল চিত্রে, এইটা হচ্ছে ও পি আর এইটা ও কিউ, এইরকম। কিন্তু দেখা যাচ্ছে এদের মধ্যবর্তী কোণ এটা থিটা, এটা 0 চলে আসছে। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ থিটা, এটা 0 চলে আসছে এবং এদের কমন পয়েন্ট কিউ আছে, কমন পয়েন্ট কিউ আছে। তাহলে এখান থেকে আমরা সহজেই কি বলতে পারি, বলছে বিন্দুটির সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী হবে। তার মানে সংযোগ সরলরেখাটা অবশ্যই মূল বিন্দুগামী হচ্ছে। ঠিক আছে, যেহেতু এদের কমন পয়েন্ট, কমন যে কোণটা সেটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব পি ও কিউ এর সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী, যেহেতু থিটার মান 0 চলে এসছে। ঠিক আছে, নেক্সট দেখো 12 দাগ। ভারতদা কি বলেছে, এত অবস্থান ভেক্টর বিশিষ্ট এবং এত এত বিন্দুটির সংযোগ সরলরেখার সমান্তরাল। আচ্ছা, তাহলে সরলরেখার ভেক্টর সমীকরণ হবে, এটা দুটো অঙ্ক আছে, সরলরেখার ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস টিবি, এ প্লাস টিবি এই আকৃতির। ঠিক আছে, বা এই রূপের। হলো, এবার দেখো যেখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু, যেখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস কে, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু, যেখানে এই দুটো বি ভেক্টর যাদের সমান্তরাল দুটো দেয়া আছে, দুটো স্থানাঙ্ক দেয়া আছে, তাহলে তাদের বিয়োগফলটা হবে আমরা জানি
ঠিক আছে, এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল, তাহলে দুটো বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, বিন্দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল বলেছে। তাহলে i প্লাস 2j প্লাস 2k বি ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j প্লাস 2k মাইনাস i প্লাস 4j প্লাস k, মাইনাস i প্লাস 4j প্লাস k, এইটা আসছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু i, এটা দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো i প্লাস 2j প্লাস 2k প্লাস i মাইনাস 4j মাইনাস k ইজ ইকুয়াল টু 2i মাইনাস 2j আর প্লাস k, এইটা, ঠিক আছে। অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ কি আসছে? অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ, সরলরেখার ভেক্টর সমীকরণ r ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস k প্লাস t ইন্টু 2i মাইনাস 2j প্লাস k, এইটা 2i মাইনাস j প্লাস k প্লাস t ইন্টু 2i মাইনাস 2j প্লাস k, এবং সরলরেখার কার্তেশীয় সমীকরণ এখান থেকে সহজেই হয়ে যাবে, যেহেতু এটা অবস্থান, এইটা বিন্দু 2 মাইনাস 1 1 বিন্দু, তাই তো, তাহলে x মাইনাস 2 y মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা কোন বিন্দুগামী? 2 মাইনাস 1 1, এই যে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে, আর z মাইনাস 1 হয়ে যাবে, আর এগুলো দিক অনুপাত 2 মাইনাস 2 1, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে সরলরেখার কার্তেশীয় সমীকরণ, x মাইনাস 2 বাই 2 y প্লাস 1 বাই মাইনাস 2 z মাইনাস 1 বাই 1 হলো। এবার দেখো 12 দাগের একটা হয়ে গেল, 12 দাগে 2 এ যাব। সরলরেখা চ্যাপ্টার কিন্তু একদমই সোজা, তোমরা একটু প্র্যাকটিস করলেই সরলরেখার সমস্ত প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে। 2 একটা 12 দাগে 2 লাস্ট প্রবলেম, এক্সারসাইজ 4 এর লাস্ট প্রবলেম। এরপর আমরা 4b তে যাব। 4 এর লাস্ট প্রবলেম যেটা বলেছে, কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণটা দেওয়া আছে, সরলরেখার দিক অনুপাত এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। প্রদত্ত সরলরেখার কার্তেশীয় সমীকরণ, প্রদত্ত সরলরেখার কার্তেশীয় সমীকরণ 6x minus 2 is equal to 3y plus 1 is equal to 2z minus 2, 3y plus 1 is equal to 2z minus 2, এইটা। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, এটাকে নিশ্চয়ই 6 কমন নিতে হবে, এটা x মাইনাস 2 বাই 6 হয়ে যাচ্ছে, 3 কমন নিতে হবে, y প্লাস 1/3 হয়ে যাচ্ছে, কারণ সমীকরণে x y z এর সঙ্গে কোনো সহগ থাকে না, মানে 1 থাকে, ঠিক আছে, কিছু নেই মানে 1 আছে, ইজ ইকুয়াল টু 2 কমন নিতে হবে, z মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি আকারে লিখতে পারি, x মাইনাস এটা কেটে গিয়ে 1/3 হচ্ছে, এটা 1/6 ইজ ইকুয়াল টু y প্লাস 1/3, এটা 1/3 ইজ ইকুয়াল টু z মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/2, ঠিক আছে। এই ফর্মে চলে আসছে। দেখো বলছে সরলরেখাটির দিক অনুপাত, এবার দিক অনুপাত এখান থেকে 1/6 1/2 1/3 1/2 বলা যাবে, ঠিক আছে। এবার আমরা যদি এটাকে একটু সিম্পল ফর্মে প্রকাশ করতে চাই, যদি গুণ করে দিই, তাহলে এটা কি ফর্মে হবে, x মাইনাস 1/3 বাই 2 3 6 লসাগু 6 6 দিয়ে গুণ করলে, এটা 6 দিয়ে গুণ করলে 1 হয়ে যাচ্ছে, এটা y প্লাস 1/3 বাই 2 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু z মাইনাস 1, 6 দিয়ে গুণ করলে 2 6 কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই সরলরেখার কি চেয়েছে, প্রথমত সরলরেখার কার্তেশীয় সমীকরণ, এইটা সরলরেখার দিক অনুপাত, অতএব সরলরেখার দিক অনুপাত, সরলরেখার দিক অনুপাত 1 2 3, ঠিক আছে, সরলরেখার দিক অনুপাত 1 2 3। আচ্ছা, আর ভেক্টর সমীকরণ কি হবে, অতএব সরলরেখার ভেক্টর সমীকরণ, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা বিন্দু কি আছে, মাইনাস 1/3 i
মাইনাস নয়, এটা প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, এটা প্লাস হয়েছে তাই মাইনাস মাইনাস প্লাস, মাইনাস 1/3 জে প্লাস কে, ঠিক আছে, প্লাস টি ইন্টু এটা হচ্ছে আই প্লাস 2j প্লাস 3k, এইটা আসছে। দেখো 1/3 আই মাইনাস 1/3 জে প্লাস কে প্লাস টি ইন্টু আই প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। তাহলে এর সাথে সাথেই আমাদের সরলরেখা চ্যাপ্টারের 4A অনুশীলনী সম্পূর্ণরূপে কমপ্লিট হলো, ঠিক আছে। 4A অনুশীলনী সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, ওকে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে। যা প্রবলেম হবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা তার সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 4B স্টার্ট করবো, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।